যদি ধর্মপ্রচার করতে গিয়ে কোনো সাইকো কিলারের খপ্পরে পড়ে মৃত্যুর মুখোমুখি যেতে হয় আর ধর্ম নিয়ে অদ্ভুত সব থিওরি শুনতে হয়, তাহলে আপনি কি করতেন? হ্যালো বন্ধুরা, আমি মারুফা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2024-এর রিলিজ পাওয়া হরর থ্রিলার সিনেমা হেরেটিকের এক্সপ্লানেশন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, এখানে ধর্ম নিয়ে কিছু বিষয় আলোচনা হয়েছে যা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, কিন্তু আমি এটা অ্যাসিওর করছি এগুলো শুধুমাত্র এই সিনেমাতে দেখানো হয়েছে বলেই আমি উল্লেখ করেছি, নিজে থেকে কোনো কথা বলছি না। তো আর দেরি না করে চলুন এক্সপ্লানেশন শুরু করি। সিনেমার একেবারে শুরুতে আমরা চার্চের দুজন সিস্টারকে দেখি। এরা দুজন একটা নতুন চার্চের জন্য কাজ করছে। এদের দুজনের নাম রেসপেক্টিভলি সিস্টার প্যাক্সটন এবং সিস্টার বার্নিস, আর এদের বয়স 18 থেকে 19 বছরের মতো। এদের দুজনকে চার্চের জন্য নতুন মেম্বার খুঁজে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। যারা তাদের এই অফার অ্যাকসেপ্ট করেছিল তাদের বাসায় গিয়ে সিস্টার প্যাক্সটন ও সিস্টার বার্নিস তাদের ইনভাইটেশন দিয়ে আসবে। রাস্তায় যেতে যেতে এদের সাথে কিছু বুলির দেখা হয়, যারা সিস্টার প্যাক্সটনকে বুলি করে, যেজন্য সে কান্না করতে শুরু করে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে সে অনেক সহজ সরল এবং নরম মনের। সিস্টার বার্নিস তাকে বোঝায় যে তাকে অনেক শক্ত হতে হবে, এত সহজে হার মানা যাবে না। এরা কথা বলতে বলতে তাদের ডেস্টিনেশনে চলে আসে। এদিকে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই দুজনেই ভিজে গেছে। আসলে এরা মিস্টার রিডস এর বাসায় এসেছে, আর সে রিলিজন নিয়ে কিছু প্রশ্ন করতে চায়। মিস্টার রিডস এই দুই সিস্টারকে বাসার ভেতরে আসতে বলে, কিন্তু উত্তরে বার্নিস বলে, সরি মিস্টার রিডস, আমরা ভেতরে যেতে পারবো না। আমাদের চার্চের রুল অনুযায়ী যদি কোনো বাসায় কোনো মহিলা না থাকে তাহলে আমরা সেই বাসায় যেতে পারবো না। তখন রিডস হেসে উত্তর দেয়, আরে কি বলো, আমি তো বিবাহিত, আমার ওয়াইফ আছে, সে এখন কিচেনে ব্লুবেরি পাই বানাচ্ছে। দুই সিস্টার তখন খেয়াল করে যে বাসার ভেতর থেকে ব্লুবেরি পাইয়ের সুগন্ধ আসছে, তাই তারা আর হেজিটেট না করে বাসার ভেতরে চলে আসে। বাসার ভেতরে আসার আগে এরা বাইরের সাইকেলে তালা লাগিয়ে রেখে আসে। বাসার ভেতরে ঢুকে এরা দুজন তাদের ভেজা কোট খুলে রিডস কে দিয়ে সেখানে বসে পড়ে। রিডস এদের জানায় যে কিছু সময়ের মাঝেই তার ওয়াইফ এখানে চলে আসবে, তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপরে রিডস এদের তাদের চার্চে জয়েন করার আগের লাইফের ব্যাপারে প্রশ্ন করে। তো এখান থেকে রিডস এর পাশাপাশি আমরা ভিউয়াররাও জানতে পারি যে এরা একটা চার্চেই বড় হয়েছে। তখন রিডস এদের জিজ্ঞেস করে, তোমরা কি গড বিশ্বাস করো? উত্তরে দুই সিস্টার সম্মতি জানায়। তখন রিডস এদের বুক অফ মর্মন দেখায়, যেটা জোসেফ স্মিথ লিখেছে। তার মতে সে এই দুনিয়াতে কোন রিলিজনকে বিলিভ করতো না, কিন্তু যখন সে বিপদে ছিল তখন একটা অ্যাঞ্জেল তার কাছে আসে, যার পর থেকে সে রিলিজন এবং গডকে বিলিভ করতে শুরু করে। রিডস এদের জিজ্ঞেস করে, তোমরা কি জোসেফ স্মিথের থিওরিতে বিশ্বাস করো? তখন এরা বলে, হ্যাঁ, গড এই দুনিয়ারই অংশ। এটা শুনে রিডস জিজ্ঞেস করে, তোমরা কি মৃত্যুর পর আফটার লাইফের কনসেপ্টে বিশ্বাস করো? এটাতে এরা সম্মতি জানায়। সিস্টার প্যাক্সটন বলে, আমি যখন মারা যাব তখন একটা সুন্দর বাটারফ্লাই হয়ে আমার প্রিয় মানুষের আঙ্গুলে বসবো, আর তাকে জানাবো যে আমি মারা যাওয়ার পরেও তার সাথে আছি। এখন রিডস তাদের জিজ্ঞেস করে, তোমাদের কি মনে হয় একজন মানুষের একটার বেশি বিয়ে করা উচিত? অর্থাৎ এখানে রিডস পলিগামির ব্যাপারে জিজ্ঞেস করছিল। আপনার বোঝার খাতিরে বলি, যখন কোনো পুরুষ একের অধিক বিয়ে করে একসাথে বসবাস করে তাকে পলিগামি বলে। সিস্টার প্যাক্সটন বলে, আমার মতে একজন পুরুষ একের অধিক বিয়ে করতে পারে। রিডস বলে, কেন, তোমাদের চার্চে কি পলিগামি প্র্যাকটিস হয়? তখন সিস্টার বার্নিস বলে, হ্যাঁ, আমাদের চার্চে এটা প্র্যাকটিস হয়। আমাদের চার্চে পলিগামি সাপোর্ট করে, কারণ আমাদের চার্চের উদ্দেশ্য হলো মেম্বার বাড়ানো। যদি একটা ফ্যামিলির মেম্বার বেড়ে যায় তাহলে চার্চের মেম্বারও বেড়ে যাবে, এজন্যই চার্চে এই রুল করেছে। এটা শুনে রিডস বলে, না, ব্যাপারটা আসলে এত সিম্পল নয়। আসলে জোসেফ তার লালসা মেটানোর জন্য এতগুলো বিয়ে করেছিল, আর তাকে ফলো করা সবাই এটাকে আদর্শ মনে করে বেশি বেশি বিয়ে করে, আর এটাকে রিলিজনের নাম দিয়ে দেয়। এসব শুনে দুই সিস্টার কনফিউজড হয়ে যায়। আসলে এরা সারপ্রাইজও হয়, কারণ তাদের সামনে বসে থাকা রিডস নামের এই লোকটা তাদের থেকে অনেক বেশি জানে। এখন রিডস তাদের বলে, আমি অনেক ধর্মের বই পড়েছি, আর আমার কাছে মনে হয়েছে যে যত বেশি কোনো একটা ধর্মের ব্যাপারে পড়বে তার কাছে মনে হবে সে ততই সে ধর্মের ব্যাপারে কম জানে। এরপর রিডস উঠে লিভিং রুম থেকে ভেতরের ঘরে যেতে যেতে বলে, তোমরা যদি আমার ওয়াইফের সাথে দেখা করতে চাও তাহলে আমার সাথে ভেতরে এসো। এদের এখানে কিছু একটা আনইউজুয়াল ফিল হয়। ভেতরে অনেক অন্ধকার। প্যাক্সটন যখন একটা ক্যান্ডেল ধরে ঠিক করতে যাচ্ছিল তখন সে দেখে যে সেটা ব্লুবেরি পাই সেন্টেড ক্যান্ডেল। তার মানে এই লোকটা এতক্ষণ ধরে এদের মিথ্যা বলছিল, আর তার কোনো ওয়াইফ বাসার ভিতরে নেই। যখন ওয়াইফ নেই তার মানে কেউ ব্লুবেরি পাই বানাচ্ছে না। এরা এখানে বিপদ বুঝতে পেরে চার্চে কল করার নাটক করে, কিন্তু এই লোকটা অনেক চালাক। সে এদের জানায় যে তার বাসার দেয়াল মেটাল দিয়ে বানানো, তাই এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, আর এখানে কোনো শব্দ বাইরে যায় না। এরা যখন রিয়েলাইজ করে যে এখানে এরা ট্র্যাপ হয়ে গেছে তখন সিস্টার বার্নিস বলে, আমাদের এই লোকটার সাথে কথা বলা উচিত, হতে পারে সে আমাদের যেতে দিবে। তাই এরা
এরা রিডসকে ফলো করতে করতে একটা ঘরের ভেতরে আসে। এই ঘরটা একেবারে একটা চার্চের মতো করে বানানো হয়েছে। এখানে এসে বার্নিস ও প্যাক্সটন রিডসকে রিকোয়েস্ট করে বলে, আমাদের চার্চে যেতে হবে, প্লিজ আমাদের যেতে দিন। রিডস উত্তরে বলে, আমি তোমাদের আটকে রাখিনি, তোমরা যে কোনো সময় যেতে পারো, তবে ফ্রন্ট ডোর আগামীকাল সকালেই খুলবে, কারণ সেটাতে টাইমার লাগানো আছে। আর যদি তোমরা চাও তাহলে পেছনের এই দুটো দরজা ব্যবহার করে এখান থেকে চলে যেতে পারো। প্যাক্সটন ও বার্নিস অবাক হয়ে যায়, দরজায় কে টাইমার লাগায়? এরা ভাবে কত রকমের পাগল আছে এই দুনিয়ায়। হাউএভার, যখন এরা বাইরে যাওয়ার জন্য একটা দরজা খুলে তখন দেখে যে এটা বেসমেন্টে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়াটা তারা সেফ মনে করে না, তাই তারা অন্য দরজাটা খুলে, কিন্তু এটাও বেসমেন্টেই যাওয়ার রাস্তা। এখন এদের মনে হচ্ছে যে এই লোকটা ইন্টেনশনালি তাদের এখানে আটকে রেখেছে। অন্যদিকে আমরা চার্চের ফাদারকে দেখি, যে প্যাক্সটন এবং বার্নিসের ফিরে না আসার জন্য অনেক চিন্তিত, তাই সে তাদের খোঁজার জন্য বের হয়। এদিকে দুই সিস্টার বাইরে যাওয়ার জন্য রিডসকে আর বলে না, কারণ তারা জানে যে রিডস তাদের বাইরে যেতে দিবে না। এরা দুজন রিডসের সাথে নর্মাল ডিসকাশন শুরু করে। তখন রিডস একটা বোর্ড গেম বের করে এদেরকে দেখায়, যেটার নাম মনোপলি। আর এই গেমের মতোই আরো অনেকগুলো গেম দেখায়, যেগুলো খেলার নিয়ম সেম, কিন্তু তাদের নাম আলাদা আলাদা। এখানে বার্নিস একটা লেটার ওপেনার দেখে আর সেটা বিপদের সময় কাজে লাগানোর জন্য তার নিজের কাছে লুকিয়ে রাখে। রিডস এদের বলতে শুরু করে, দেখো এই গেমগুলো সবগুলো একই রকম, আর এগুলো খেলার নিয়মও প্রায় একই রকম। তারপরও মানুষ ভিন্ন ভিন্ন গেমগুলো কিনে এবং খেলে। এখন রিডস তিনটা ভিন্ন ভিন্ন ধর্মের হোলি বুকস তাদের সামনে রাখে আর তাদের বলে, আমি তিনটা বই পড়েছি, তিনটা বইয়ের ভেতরে একই রকম কথা লেখা আছে, তার মানে একটা ধর্ম আসলে ঠিক আর বাকি সবগুলো ধর্ম সেই ধর্মটাকে কপি করেছে। সে এদেরকে আরো বলে, আমার কাছে তো মনে হচ্ছে যে তোমাদের চার্চও ফেক, না জানি কে কাকে কপি করেছে। এসব কথা শুনতে শুনতে সিস্টার বার্নিস তার কোটের পকেটে হাত ঢুকায় আর সে রিয়েলাইজ করে যে তার কোটের পকেটে সাইকেলের চাবি নেই, বরং সেই চাবি প্যাক্সটনের পকেটে আছে। এটা থেকে সে বুঝতে পারে যে রিডস কোনো একটা উদ্দেশ্যে তাদের এখানে আটকে রেখেছে আর সে নিশ্চয়ই তাদের সাইকেলের সাথে কিছু একটা করেছে, সেজন্য সাইকেলের চাবি তার জায়গায় প্যাক্সটনের কোটের পকেটে আছে। তাই বার্নিস রিডসের সব কথা শোনার পরে তাকে বলে, আপনি যা কিছুই বলেন না কেন, আমি এখনো ঈশ্বরে বিশ্বাস করি। এটা শুনে রিডস সেখানে থাকা দুটা দরজার মধ্যে একটাতে বিলিফ এবং অন্যটাতে ডিসবিলিফ লিখে দেয়। আর সে বলে, যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস করো তাহলে বিলিফ লেখা দরজাটা দিয়ে যাও, আর যদি ঈশ্বরে বিলিফ না করো তাহলে ডিসবিলিফ লেখা দরজাটা দিয়ে যাও। আমি দেখতে চাই ঈশ্বর তোমাদের সঠিক রাস্তা দেখায় কিনা। এখন এরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে বিলিফ লেখা দরজাটা খুলে ভেতরে যায়। এখানে অনেক অন্ধকার। এরা যখন মোবাইলের টর্চ অন করে তখন তারা এখানে একটা টেবিল আর একটা চেয়ার দেখে এবং দূরে একটা ছোট জানালা দেখতে পায়, যেটা কাঠ দিয়ে সিল করা আছে। এরা দুজন চেয়ারের উপরে উঠে সেই কাঠের সিল গুলো খোলার চেষ্টা করে, কিন্তু শুধুমাত্র একটা কাঠের টুকরো ছাড়া আর কিছুই খুলতে পারে না। এখন সিস্টার বার্নিস প্যাক্সটনকে সেই লেটার ওপেনারটা দেয়, যেটা সে একটু আগে রিডসের রুম থেকে চুরি করেছিল। সে প্যাক্সটনকে বলে, আমি রিডসকে বিভিন্ন কথা বলে ব্যস্ত রাখবো, এরপরে আমি একটা কোড ওয়ার্ড বলবো, তখন তুমি সুযোগ বুঝে রিডসের উপরে আক্রমণ করবে, এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। এই দুই সিস্টার যখন এগুলো ডিসকাস করছিল তখন চাদরে ঢাকা একজন মহিলা এখানে আসে। তার হাতে একটা বিষ মেশানো ব্লুবেরি পাই আছে। এখন এই অদ্ভুত দেখতে মহিলাটা মেঝেতে বসে বিড়বিড় করে প্রে রিসিট করছিল। তখন সেখানে রিডসের কণ্ঠ বলে উঠে, এই মহিলাটা একজন প্রফেট বা নবী, এখন সে বিষাক্ত পাই খেয়ে মারা যাবে এবং এরপরে এই মহিলা জ্যান্ত হয়ে তোমাদের জানাবে যে সে মারা যাওয়ার পর আফটার লাইফে কি দেখেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তারপরেও এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। কিছুক্ষণ পর সিস্টার বার্নিস উপরে গিয়ে দেখে যে রিডস তার বাসার একটা মডেল বানিয়েছে আর সেই মেয়েরা যেখানে যেখানে যাচ্ছে তাদের মডেল টয় গুলো সেখানে সেখানে রাখছে, যেন এই মেয়েরা তার খেলার পুতুল। যখন রিডস এসব করতে অনেক ব্যস্ত ছিল তখন বার্নিস বিলিফ লেখা দরজাটা দিয়ে বের হয়ে ডিসবিলিফ লেখা দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে করে সে এই ট্র্যাপ থেকে বের হতে পারে। কিন্তু সারপ্রাইজিংলি সে ঘুরে ফিরে আবারও বেসমেন্টে ফিরে আসে। অর্থাৎ এই দুটা দরজা আসলে বেসমেন্টে নিয়ে আসে, সেই একই বেসমেন্ট। বার্নিস যখন আবারও রিডস কি করছে দেখতে যায় তখন সে দেখে যে এখানে একটা ম্যাচ বক্স পড়ে আছে। এটা দেখে বার্নিস অনেক খুশি হয়, কারণ এই ম্যাচ বক্সের সাহায্যে সেখানে আগুন জ্বালাতে পারবে। কিন্তু যখন সে এটা নেয়ার চেষ্টা করে তখন তার হাত অতদূর পর্যন্ত যাচ্ছিল না, তাই সে আবারও দ্রুত বিলিফ লেখা দরজায় ফিরে আসে। এখানে এসে সে দেখে যে মহিলাটাকে রিডস প্রফেট বলছিল সে বিষ মেশানো ব্লুবেরি পাই খেয়ে মারা গেছে। এটা দেখে রিডস দুই সিস্টারকে বলে, এখন এই মহিলা জেগে উঠবে আর তোমাদের জানাবে যে সে আফটার লাইফে কি কি এক্সপেরিয়েন্স করেছে। এরা যখন কথা বলছিল তখন হঠাৎ এই বাসার ডোরবেল বেজে ওঠে। প্যাক্সটন ও বার্নিস জানে নিশ্চয়ই ফাদার তাদের খোঁজার জন্য এসেছে। রিডস যখন গিয়ে দরজা খুলে তখন সে দেখে যে আসলে ফাদার দুই সিস্টারকে খুঁজতে এসেছে, কিন্তু সে তাকে মিথ্যা কথা বলে। সে বলে যে তার বাসায় কেউ আসেনি, বাইরে প্যাক্সটন ও বার্নিসের সাইকেলও ছিল না, তাই ফাদার রিডস এর কথা বিশ্বাস করে এখান থেকে চলে যায়। অন্যদিকে
বার্নিস ও প্যাক্সটন রিডসের রুম থেকে যেমন তেমন করে সেই ম্যাচ বক্সটা নেয়। তারা সেই বক্স থেকে একটা কাঠি বের করে জ্বালিয়ে ফাদারকে এটা জানাতে চাইছিল যে তারা এখানে ট্র্যাপ হয়ে আছে, কিন্তু তার আগে ফাদার এখান থেকে চলে যায়। যখন এরা এসব করছিল তখন যাকে রিডস প্রফেট বলেছিল সেই মহিলাটা জ্যান্ত হয়ে যায়। সে এদের জানায় যে মারা যাওয়ার পরে সে একটা ক্লাউড দেখেছে যেটা অবশ্যই হেভেন নয়, আর এখানে যা আছে তাও বাস্তব নয়। এসব কথা চলাকালীন সময় এখানে রিডস চলে আসে আর সে মহিলাটাকে এখান থেকে নিয়ে যায়। এসব কিছু দেখে বার্নিস কিছুতেই বিশ্বাস করে না। সে রিডসকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো, আমি নিজে চেক করেছিলাম মহিলাটা মারা গিয়েছিল। বার্নিস টোটালি কনফিউজড হয়ে গিয়েছে। সে বলে হয়তো এটা এই মহিলার নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। আমি ছোটবেলায় নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স করেছিলাম। যখন আমি মৃত্যুর কাছাকাছি ছিলাম তখন আমিও এরকমই কিছু হেলুসিনেট করেছিলাম। এরপরে ঈশ্বর আমাকে একটা নতুন জীবন দান করেছে। এসব কথা বলে সিস্টার বার্নিস আসলে রিডসকে ডিস্ট্র্যাক্ট করছিল। সে কথা বলতে বলতে আগের পরিকল্পনা অনুযায়ী তাদের কোডওয়ার্ড বলে, আর এটা সেই সময় যখন প্যাক্সটনকে রিডসের উপরে আক্রমণ করতে হবে। কিন্তু প্যাক্সটন রিডসের উপরে আক্রমণ করার আগেই রিডস ছুরি বের করে সিস্টার বার্নিসের গলা কেটে দেয়। এটা দেখে প্যাক্সটন একেবারে হতবাক হয়ে যায়। সে রিডসকে জিজ্ঞেস করে এটা কি করলে তুমি? এর উত্তরে রিডস বলে এই মেয়েটা আসল নয়, সে একটা সিমুলেশন। এরপরে রিড বার্নিসের হাতের একটা জায়গা কাট করে একটা চিপ বের করে প্যাক্সটনকে দেখায়। তখন প্যাক্সটন বলে এটা কোনো চিপ নয়, এটা বার্থ কন্ট্রোলের জন্য একটা ইমপ্লান্টেশন। আর আমি জানি তুমি এসব কিভাবে করেছো। যেই মহিলাকে তুমি প্রফেট বলছো সে আসলে মারা গেছে। এরপর তুমি প্রথমে মারা যাওয়া সেই মহিলাকে একজন জ্যান্ত মহিলার সাথে চেঞ্জ করে দিয়েছো। যেহেতু এখানে অন্ধকার ওই দুই মহিলা প্রায় একই রকমের গেটআপে আছে, তাই তাদের সহজে রেকগনাইজ করা যায়নি। আমি লক্ষ্য করেছিলাম যে মহিলাটা মারা যাওয়ার পরেও তার বসার স্টাইল বদলে গিয়েছিল। আর এই মহিলাগুলো তখন চেঞ্জ হয় যখন আমরা দুজন ম্যাচ বক্স নেয়ার জন্য উপরে গিয়েছিলাম। এসব কিছু তোমার কন্ট্রোল প্ল্যান। আমি জানি বেসমেন্টে নিশ্চয়ই কোনো পিট আছে যেখানে সেই মৃত মহিলাকে রাখা হয়েছে। রিডস এসব শুনে হাসতে শুরু করে আর বলে তুমি যা বলছো সেগুলো প্রমাণ করবে কেমন করে? উত্তরে প্যাক্সটন বলে আমি সেই সিক্রেট প্যাসেজ খুঁজে বের করব। এটা শুনে রিডস হাসতে হাসতে বলে এখানে কোনো প্যাসেজ নেই। এখন প্যাক্সটন আবারও বেসমেন্টে যায় আর সেই সিক্রেট প্যাসেজটা খুঁজতে শুরু করে। সে একটা প্যাসেজ খুঁজেও পায়, যার মানে তার থিওরি একেবারে পারফেক্ট। সেই প্যাসেজের ভেতরে সে মৃত মহিলার লাশ খুঁজে পায়। সে ফিরে এসে রিডসকে বলে আমি বলেছিলাম না এসব তোমার নিজের প্ল্যান। রিডস প্যাক্সটনের এসব কথা শুনে ভয় না পেয়ে উল্টা খুশি হয়। আসলে সে চাইছিল যে প্যাক্সটন যাতে সে কি করছে সেটা বুঝতে পারে। এখন প্যাক্সটন সেখানে থাকা সব ঘরে একে একে যায়। সে একটা ঘরে তাদের সাইকেলের তালা দেখতে পায়। সে তার কাছে থাকা সাইকেলের লকের চাবিটা ব্যবহার করে যখন তালা খুলে তখন দেখেছে সেখানে অনেকগুলো মহিলাকে বন্দী করে রাখা হয়েছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। তখন প্যাক্সটনের কাছে রিডস এসে বলে তুমি কি বুঝতে পেরেছো আসলে রিজন কি? এর উত্তরে প্যাক্সটন একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে তুমি আগে থেকে সব প্ল্যান করেছিলে। যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে তুমি প্ল্যান করছো। তুমি আমাদের হাত থেকে আমাদের কোড নিয়ে সেখান থেকে সাইকেলের চাবি বের করে নিয়েছিলে। এরপরে সাইকেল লুকিয়ে রেখে তুমি আমাদের দিয়ে সেসব কাজ করাতে শুরু করলে যা তুমি চাইতে। সবকিছু তোমার কন্ট্রোলে ছিল। অর্থাৎ তুমি বুঝাতে চাইছিলে যে আসলে রিজন হলো কন্ট্রোল। তোমার মতে আমরা যে ধর্মই ফলো করি না কেন সেটা শুধুমাত্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। এগুলো আমাদের ইচ্ছা নয়, বরং ধর্মের নামে আমাদের কন্ট্রোল করার একটা প্রসেস। এসব শুনে রিডস অনেক খুশি হয় কারণ প্যাক্সটন সবকিছু বুঝতে পেরেছে। সে বলে হ্যাঁ আসলে সব ধর্মই আমাদের কন্ট্রোল করে। আমরা দেখি যে প্যাক্সটনের অনেক কষ্ট হচ্ছে। সে বার্নিসের দেয়া সে লেটার ওপেনারটা বের করে আর সেটা হঠাৎ করে রিডসের গলায় ঢুকিয়ে দেয়। এরপরে সে ছুটে উপরে উঠে আসে। উপরে রিডস যেখানে এই বাসাটার একটা মডেল বানিয়েছিল সেটা দেখে দেখে এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু যখনই সে একটা দরজা খুলে সে দেখে যে সেটা সেই বেসমেন্টে গিয়ে খুলছে। প্রতিটা দরজাই বেসমেন্টে গিয়ে লিংক হয়েছে। বাসাটা একটা গলক ধাঁধার মতো করে বানানো হয়েছে। সে অনেকবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু প্রতিবার ঘুরে ফিরে একই জায়গায় আসে। তাই সে বুঝতে পারে যে এই বাসা থেকে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। প্যাক্সটন যখন এসব নিয়ে অনেক হতাশ হয়ে যায় তখন হঠাৎ আহত রিডস সেখানে চলে আসে আর প্যাক্সটনকে স্ট্যাপ করে। প্যাক্সটন প্রায় মারাই যাচ্ছিল। তখন রিডস তাকে বলে তুমি গডকে বিশ্বাস করো? তাহলে সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। তাই তুমি আমাদের দুজনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তার মানে রিডস নিজেও ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু কোনো কারণে সে সবাইকে ঈশ্বরের বিরুদ্ধে করতে চাইছিল। যাই হোক এখন প্যাক্সটন প্রে করতে শুরু করে। এমন সময় আমরা দেখেছি সিস্টার বার্নিস টলতে টলতে এখানে চলে আসে। প্যাক্সটন বার্নিসকে দেখে অনেক খুশি হয়। তখন বার্নিস একটা কাঠের টুকরো রিডসের গলায় স্টেপ করে তাকে শেষ করে দেয়। প্যাক্সটন অনেক খুশি হয় কারণ রিডসের মতো একটা খারাপ লোক ফাইনালি শেষ হয়ে গেছে আর তার বন্ধুও এখন তার সাথে আছে। কিন্তু কিছুক্ষণ পরে সিস্টার বার্নিসও এই দুনিয়া থেকে বিদায় নেয়, যেটা দেখে প্যাক্সটন অনেক কষ্ট পায়। এরপরে প্যাক্সটন আবারও উপরে আসে আর সেই মডেলটা ভালো করে দেখে সেখানে একটা জানালা খুঁজে পায় যার মাধ্যমে সে বাইরে বের হতে পারবে। এরপর ফাইনালি সে বাইরে আসে। এখন এখান থেকে বের হওয়ার পরে একটা প্রজাপতি তার হাতে এসে বসে। সে বুঝতে পারে যে এটা সিস্টার বার্নিসের সোল। সে তাকে বলতে চাইছে যে সে সারা জীবন তার সাথে থাকবে। প্যাক্সটন এটা দেখে খুশি হয় আর সে বুঝতে পারে যে মারা যাওয়ার পরেও একটা আফটার লাইফ আছে। আর তখন এই প্রজাপতিটা এখান থেকে গায়েব হয়ে যায়। আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো হেরেটিক সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি মারুফা ইয়াসমিন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।